স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকেও আলোচনার বিষয় একটি নির্ধারণ করেছি, জুলাই সনদ ও প্রত্যাশা। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার পাশেই আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং পাশেই আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। জুলাই সনদের খসড়া প্রস্তুত, সময় নেই, দ্রুত ঐক্যমত্যে পৌঁছাতে হবে, কাল দেয়া হবে রাজনৈতিক দলগুলোকে। সমস্ত দিনের বিবেচনায় আমরা পুলিশ কমিশনের ব্যাপারে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তরুণদের নিয়ে সবার জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে এনসিপি, ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল নির্বাচন কমিশন, বলছে বিএনপি। চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ 4 জন রিমান্ডে, সংগঠকরা অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোয় কেন্দ্রীয় বাদে সব কমিটি স্থগিত। আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি, জাতীয় দাবিতে পরিণত করতে প্রত্যেক দলের ইশতেহারে রাখার আহ্বান। এবং যুক্তরাষ্ট্র থেকে 25টি উড়োজাহাজ কিনছে সরকার, শুল্ক সুবিধা বাগে আনার চেষ্টা, আগামী মঙ্গল ও বুধবার ইউএসটিআর এর সাথে বৈঠক। আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে, আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। প্রথমেই আলোচনা শুরু করতে চাই মনিরা শারমিন, আপনাকে দিয়ে। জুলাই সনদের খসড়া মোটামুটি তৈরি করা হয়েছে। অধ্যাপক আলী রিয়াজ বলেছেন এটা সোমবারের মধ্যে, মানে আজকের মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং সেখান থেকে তারা মতামত দিলে সেগুলো সন্নিবেশিত করা হবে। তার মধ্যে থেকে উনি মোটা দাগে বলেছেন 10টি বিষয়ে মোটামুটি ঐক্যমত্য হয়েছে, 7টি বিষয় আছে যেগুলো নিয়ে একটু কনফিউশন আছে এবং 3টি বিষয় নিয়ে এখন আলোচনা শুরু করা যায়নি। এখন পর্যন্ত যে খসড়া আমরা দেখতে পাচ্ছি, বা আপনিও তো আমরা দেখেছি বিভিন্ন সময় মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন, যে খসড়া এখন পর্যন্ত তৈরি হয়েছে তাতে আপনাদের যে প্রত্যাশা, এনসিপির যে প্রত্যাশা, কি দেখছেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক স্যারকে শুভেচ্ছা। দেখেন, আসলে আমাদের এই জুলাই সনদ, এটার আসলে কারণটা কি, বা এই যে আসলে সকল রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে যাচ্ছে, তারা একদম ডে লং আলোচনা করছে, সব কিছুরই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে সবাই চাচ্ছে যে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের দিকে আমরা যাই। কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে আমাদের যেই এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো, এক প্রধানমন্ত্রীর হাতেই ক্ষমতা, এবং দেখা গেছে যে সেই ক্ষমতা কাজে লাগিয়ে তারা আসলে সাধারণ জনগণ, রাজনৈতিক দলগুলো বা সরকার সাধারণ জনগণের উপরে যে খড়গহস্ত হয়, সেই জায়গাটা আসলে আটকানোর কি ওয়ে আছে, এবং সকলের অংশগ্রহণের ভিত্তিতে সংসদটা, পার্লামেন্টটা একটা আইডিয়াল পার্লামেন্ট কিভাবে করা যায়, এটা হচ্ছে সেটার মানে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এবং গত 53 বছরের কথা যদি বলি, যে জনগণের থেকে ক্ষমতা যেভাবে করে চলে গেছে, সেই ক্ষমতাটা আসলে জনগণকে ফিরিয়ে দেওয়া, এবং শুধু কাগজে কলমে না যে জনগণই সকল ক্ষমতার উৎস, আসলে বাস্তবিক অর্থেই যে জনগণকে ক্ষমতায়ন করা, সেটার কারণে আসলে এই আমরা বলছি যে জুলাই সনদটা মানে একদম জনকল্যাণমুখী যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, সেই দিকে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এখানে দেখেন, আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে আমরা আমাদের যেই বক্তব্য আমরা পরিষ্কার করেছি, এবং ঐকমত্য কমিশনের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনায় কিন্তু এনসিপির যে বক্তব্য, সেগুলো কিন্তু খুব স্পষ্ট। যেমন আমরা বলছি যে উচ্চকক্ষে আমরা পিআর চাই, কারণ একটা সংসদ
আসলে যেই সকল সকল যে রাজনৈতিক দলগুলো আছে, ছোট ছোট অনেক রাজনৈতিক দল আছে, তাদের আসলে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু আসলে সংসদে সবসময় আমরা দেখি না। কারণ দেখা যায় যে যদি আমি গড়ে বলি যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন 40%-এর বেশি তারা আসলে মানে ভোট পান নাই, কিন্তু তারপরেও যে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা যে আসলে সংসদের সকল ধরনের সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেই জায়গাতে অন্যান্য যে দলগুলো, তার মানে যখন 40% ভোট তারা পাচ্ছে একটা রাজনৈতিক দল এবং তারা আসলে সংসদে যাচ্ছে এবং বাকি 60% মানুষের তাহলে সেখানে কনসেন্ট নাই, তাহলে সেই কনসেন্টটা আমরা কি দিয়ে আসলে সংসদে পাঠাবো? সুতরাং আমরা বলছি এটার রিপ্রেজেন্টেশন হিসেবে উচ্চকক্ষে পিআর প্রয়োজন। কারণ যখন সংসদটা আসলে সকল রাজনৈতিক দলগুলো যেই 60% আমরা জনগণের যেই প্রতিনিধিত্বটা পাচ্ছি না, সেটাও তাহলে আমরা এনশিওর করতে পারবো এবং গুরুত্বপূর্ণ যে বিলগুলো আছে, গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো আছে, সেখানে আসলে একটা অংশগ্রহণমূলক একটা পার্লামেন্ট হবে। আমরা বলছি যে প্রধানমন্ত্রীর একক ক্ষমতায়ন এটা আমরা আর চাই না, কারণ আমরা দেখেছি এটার যে ব্যাড ইম্প্যাক্টটা, এটার যে আসলে ওয়ার্স্ট ইম্প্যাক্টটা সেটা আমরা দেখেছি। প্রধানমন্ত্রী তার সকল মানে যদি বলি উইংগুলো দিয়ে আসলে জনগণের উপরে কিভাবে করে আসলে নির্যাতন করে হামলা মামলার শিকার হয় জনগণ, সেটা আমরা দেখেছি। এবং দেখেন এই যে আমরা এত 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 কথা বলছি, কিন্তু এই প্রধানমন্ত্রীর ক্ষমতার নিয়ে আমাদের এই কমানো নিয়ে কিন্তু আমাদের অনেক দিন ঐকমত্যে আলোচনা হয়েছে এবং এটাতে কিন্তু ঐকমত্যে আসা খুব কঠিন কিছু ছিল না, কিন্তু আমরা দেখেছি এটা নিয়ে সবচেয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সুতরাং আমাদের যে পুরনো রাজনৈতিক দলগুলো, তাদের কিন্তু এক ধরনের টেন্ডেন্সি আছে যে সেই পুরনো সিস্টেমে থাকার। তারপরেও আমি সাধুবাদ জানাই যে এই ক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা সেটা আমরা দুই মেয়াদ অর্থাৎ 10 বছরে আনতে পেরেছি এবং আমরা বলছি যে দুইবারের বেশি আসলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এই বিষয়ে। তারপরেও কিন্তু যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি, সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবে না, এটা আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা বলছি। কিন্তু সেখানেও কিন্তু আসলে বড় রাজনৈতিক দলগুলো সেটাতে ঐকমত্যে আসছেন না এবং ছোট ছোট অনেক রাজনৈতিক দলগুলো কিন্তু এটাতে একমত পোষণ করেছেন। এবং আমরা বলছি যে দেখেন, নারী প্রতিনিধিত্ব আমরা বাংলাদেশে বহু বছর ধরে দেখলাম যে নারী আসলে প্রধানমন্ত্রী, কিন্তু এরপরেও বাংলাদেশে আপনি মনে করতে পারবেন কিনা যে অনুকরণীয় যে আমি আসলে প্রধানমন্ত্রী হতে চাই এই নারী প্রতিনিধিত্ব দেখেও, সেরকম কিন্তু আসলে আমরা বাস্তবতা দেখিনি। এবং এই পরিবারতন্ত্রের মধ্যে ঢুকে গিয়ে আমি যদি বলি যে আমরা পার্শ্ববর্তী দেশে আমরা ভারতেও দেখেছি যে আসলে এই প্রধানমন্ত্রী হব, এপিজে আবুল কালাম আজাদের কথাও যদি আমি বলি যে মানে ওনাকে দেখেও যে রাষ্ট্রপতি হওয়ার একটা গ্রামের একটা ছেলের যে রাষ্ট্রপতি হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু বাংলাদেশে আসলে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন কিন্তু একজন গ্রামের একজন স্কুল পড়ুয়া ছেলে দেখতে পারে না, কারণ আসলে আমরা সেই ধরনের নেতৃত্ব দেখাতে পারিনি, ব্যর্থ হয়েছি। এবং এই নারী প্রতিনিধিত্ব আমরা বলছি যে সংসদে নারী যে এখন যে সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনের বাস্তবতা আমরা দেখেছি যে সংসদে কিন্তু গান হয়, কবিতা হয় এবং একটা বিনোদনমূলক জায়গা হিসেবে সংসদটা উপবিষ্ট হয়, যখন আমরা গত আমলগুলোতে দেখেছি সেইখানে কিন্তু। এবং নারী আসনগুলো নিয়ে কিন্তু খুব বড় ধরনের একটা বাণিজ্য হয় এবং দেখা গেছে যাকে আসলে রাজনৈতিক দলগুলো নমিনেশন দিতে পারছে না, তার খালা অথবা শাশুড়ি অথবা শালিকা, তাদের দিয়ে আসলে পরিবার থেকে কেউ না কেউ থাকবে এবং তাদের একটা মন রক্ষার জন্য আসলে এই নারী সংরক্ষিত আসনটি সেই বিষয়গুলো কি এবার মনে হচ্ছে যে একটু পরিবর্তিত হতে পারে? আমরা তো আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলেছি যে এই নারী আসন 100টি যেটি সংসদে যাবে তারা আসলে সরাসরি নির্বাচনে যাবে। সুতরাং এই জায়গাতে আমাদের অবস্থান এটা এবং অন্যান্য অনেক রাজনৈতিক দলই আমাদের সাথে এই একই অবস্থান তারা পোষণ করেছে, একই মত পোষণ করেছে, কিন্তু সেখানেও আমরা বড় রাজনৈতিক দল হিসেবে আমি যদি বলি বিএনপির এবং তার সমমনা দলগুলোর এটার বিরোধিতা আছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় হওয়ার কথা ছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ, এই বিষয়টিতে সব রাজনৈতিক দলগুলোর হচ্ছে একমত হওয়া খুব কঠিন কিছু ছিল না, কারণ আমরা সবাই দেখেছি সেই বিষয়গুলো তো খুব কাছাকাছি মনে হচ্ছে। সেই বিষয়গুলো খুব কাছাকাছি নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন কমিশন। পুলিশ সংস্কার তো কমিশনটা নতুন আজকে যুক্ত হয়েছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন সহ আরো হিসাব রক্ষণ যেই পোস্টগুলো আছে আসলে সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোতে আসলে সরাসরি
সরাসরি মানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এবং অন্যান্য একটি কমিটি করে সেটার মাধ্যমে আসলে নিয়োগের কথা আমরা বলছি, এবং কমিটির ফরমেশনটাও কি হবে সেটাতেও কিন্তু আসলে এখনো পুরোপুরি ঐকমত্যে আসেনি। এবং নতুন করে গুরুত্বপূর্ণভাবে যুক্ত হয়েছে, এটা আমাদের অনেক দিনের আমরা বলছিলাম যে পুলিশ সংস্কার কমিশন গঠিত হওয়ার পরে সেই রিপোর্টটি প্রস্তুত হবার পরেও সেটি কেন ঐকমত্য কমিশনে গেল না, এটা আসলে কাদের জন্য গেল না, কি বিরোধিতায় গেল না, এই বিষয়গুলো কিন্তু আমরা বারবার আলোচনায় আনছিলাম। সেই জায়গা থেকে একটা সুসংবাদ হচ্ছে আজকে আমাদের ঐকমত্য কমিশনে এই বিষয় নিয়ে বলা হয়েছে যে এই বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা হয়েছে এবং এই নিয়ে ভবিষ্যতে হয়তো সব রাজনৈতিক দলগুলো। মনিরা শারমিন, আবার আপনার কাছে আবারও আসবো এবং সাথে পিআর নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ডক্টর আব্দুল্লাহ মামুন, আমরা যেটা শুনছিলাম মনিরা শারমিনের কাছ থেকে, খুব একটা আশাবাদী হওয়ার মতো মনে হলো না। যে বিষয়গুলো নিয়ে বলছিলেন উনি, যে পিআর থেকে শুরু করে অন্যান্য যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেগুলোর যে সব রাজনৈতিক দলগুলো মিলে যেভাবে ঐক্যমত্য হওয়ার কথা ছিল, সেই জায়গায় আসলে সবাই নেই, যার যার মতো করে যার যার সুবিধা মতো করে থাকার চেষ্টা করছে। আপনি কেমন দেখছেন একটু জানতে চাই। না, ধন্যবাদ আপনাকে, মনিরাকে স্বাগত জানাচ্ছি। আমি তো মনে করলাম যে একটু আশাবাদী মনে হয়, আপনি একেবারে নিরাশ করে দিলেন ওকে, সেটা বোধহয় না, অনেকটা আশার জায়গা ছিল। আমার আসলে ব্যক্তিগতভাবে যেভাবে আমি দেখি জিনিসটাকে, যে আমরা তো এই আলোচনার টেবিলে সবাই বসা, এটাও আমাদের রাজনীতিতে একটা নতুন সংস্কৃতি। এবং আই ওয়াজ ভেরি এনচান্টেড, ও যেভাবে প্রেজেন্টেশনটা করলো, এই জিনিসগুলো যাদেরকে আমরা মনে করতাম ছোট বাচ্চা, বুঝবে না, ওদের মুখ থেকে এটা শোনা, এটাও কিন্তু একটা অনেক বড় পরিবর্তন। এবং আই এম সো প্রাউড অফ হার, ও আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যে কত সুন্দর করে জিনিসগুলো তুলে ধরলো। এবং যেহেতু আমি একটু প্রবীণ ওর তুলনায়, সেজন্য আমি মনে করি যে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি বা আমার এক্সাইটমেন্টটা বেশি, যে দেশে এগুলো কখনো চিন্তাই করিনি যে আজকে সব দল একসঙ্গে বসবে, বা ও যে দলের কথা বলছিল বড় দল, আমি বিএনপির কথাই বলি, যে বিএনপি একটা কোনো পরিবর্তন আনবে কাঠামোগত বা রাষ্ট্র রূপান্তরের, বা একটা জনকল্যাণমুখী একটা মানবিক রাষ্ট্রের যে কথাটা আমরা বলছি, শুধু এখন না, গত 53 বছরে এটা কল্পনাও করা যায়নি। এটা সম্ভব হয়েছে কেন? এটা জুলাই অভ্যুত্থানের কারণে সম্ভব হয়েছে। 90 যদি আমরা দেখি, স্বৈরাচার পতনের পরে দলগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছিল, যেটার থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু আমি মনে করি এটা আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাসের ক্রমধারা, তাতে একটা বিরাট তিলক বা একটা সাফল্যের জায়গা, যে আমরা এক জায়গায় বসে সবাই কথা বলছি। এই সময় এসে কি শুধু রাজনৈতিক দলগুলো বসে আলোচনা করাটাকেই খুব পজিটিভ দেখার সুযোগ আছে? অবশ্যই। আপনি আমাদের গোটা ইতিহাস দেখেন, একেবারে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে এখন, কেন নয়? আমরা যেটা চাই যে এখন যে আলোচনাটা হচ্ছে, এবং আমরা একটু অন্যদিকে নিয়ে গেলেন আপনি আমাকে, বাট আমার একটা মনের কথা বলে ফেলি, সেটা হচ্ছে যে কোনো ক্রাইসিস হলেই না হয় ডাকছে, হয়তোবা দলগুলো এই ডাকাটাকে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, লেটে কল করছে প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার, হয়তোবা সুন্দর করে ডাকতে পারতো। কিন্তু যেটা আমি দেখতে চাই, এখন যে আলোচনাগুলো হচ্ছে, এরকম আলোচনা আরও চলবে। আর দ্বিতীয় হচ্ছে, খুব করে দেখতে চাই যে রাষ্ট্র যখন সংকটাপন্ন বা সংকটের মুহূর্তে, তখন ধরে নেই যে বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে আমি আসলেই আন্তরিকভাবে চাই যে বিএনপি সব রাজনৈতিক দলকে ওই প্রধানমন্ত্রী ডাকবেন। আমাদের পার্শ্ববর্তী দেশে তো এই সংস্কৃতি আছে, নেপালে আছে, আপনি দেখেন। আমাদের এখানে জাতীয় বিষয়, আমাদের এখানে তো হয় নাই, সেটা হয় না, হয়নি। তো এটাও কিন্তু একটা নতুন, আমাদেরকে এই দিলে ধারণ করতে হবে। ওই জন্য আমি বললাম যে এখন তো সবাই ক্ষমতার বাইরে, এজন্যই হয়তো বসতে। না, ওইটা তো আমার প্রত্যাশার জায়গাটা বললাম, যে যেমন এই আলোচনাটা হবে, যেমন যে বিষয়গুলো এখন শেষ হয়ে গেল, শুধু রাস্তায় আমি প্রতিবাদ না জানিয়ে, এটা যেন আমাদের রুমের মধ্যে কথা হয়, বা আমরা যেন বৈঠকে বসি, তারও একটা সৌন্দর্য আছে। কিন্তু আপনি যখন আলোচনা করবেন, একটু আগে আমি আরও একটা ইনফর্মাল ডিসকাশন করছিলাম, যে ওই ফাঁকে ফাঁকে যে কথা হওয়া, বা ও তো আজকে চিনছে যে আমার অন্য পলিটিক্যাল পার্টির 30টা নেতার সঙ্গে চিনছে, কীভাবে হতো এটা? তাহলে এটা কি হতো? বা ডান বাম ধর্মের নামে বা রাজাকার, এটা ওটা নানান ট্যাগ দিয়ে আমরা বিচ্ছিন্ন বা একটা লাইন টেনে রেখেছিলাম, দক্ষিণ উত্তর পূর্ব নামে বলতাম দলগুলোকে, এবং কতটা দেখা হতো ব্যক্তিগত উদ্যোগ ছাড়া। কিন্তু এমনও তো দেখেছি আমরা যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি, একদল অ্যাটেন্ড করলে, সেটার থেকে কিন্তু একটা বড় পরিবর্তন, এটা জুলাইয়ের একটা অনেক বড় অর্জন। দ্বিতীয় যে জিনিসটাকে আমি দেখি, যে আমি আশাবাদী হতে চাই, যে কথাটা শারমিনও বললো, ওরাও যেমন রাস্তায় ছিল, একসঙ্গে আমরা এই আন্দোলনে ছিলাম, যে আমাদের এই পরিবর্তনগুলো আসুক। আমরা বৈষম্যের জায়গাটাতে পার্টিকুলারলি আরও দেখতে চাই যে আরও পরিবর্তন। এখন তো রাষ্ট্র কাঠামো এবং প্রতিষ্ঠান নিয়ে কথা হচ্ছে,
কিন্তু বৈষম্যের যে জায়গা বা আমাদের ওভারঅল যে ডেভেলপমেন্ট আনএমপ্লয়মেন্ট থেকে শুরু হলো, সেখানে আমরা দেখতে চাই। আমি এটাকে পজিটিভলি দেখি। এখন আসি যে দফা ভিত্তিক যে কথাগুলো ও বলল, একটু তার আগে পেছনে যাই আমি। যেমন আমি ঠিক আই এম নট ডিফেন্ডিং বিএনপি হিয়ার, বাট এই যে একটা কল্যাণকর রাষ্ট্র বা একটা মানবিক যে রাষ্ট্র, ফ্যাসিবাদী যে রিজিম তার বিপক্ষে দরকার বা তার বিপরীতে দরকার, সেটা কিন্তু বিএনপিও রিয়েলাইজ করেছিল জন্য বোধহয় 27 দফা এবং ইভেনচুয়ালি 31 দফা দিয়েছে। 31 দফা নিয়ে অনেক ডিবেট আপনি করতে পারেন, আমি শারমিন হয়তো বা ভিন্ন মত থাকতে পারেন, কিন্তু গুডউইলটার কথা বলছি আমি, যে একটা গুডউইল ওখানে ছিল যে আমরা এটা করতে চাই, আমরা এই কাজগুলো করব, অর্থনীতি সংস্কার করব, বিভাগ সংস্কার করব, আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা হয়তো বা 2 মেয়াদ পরে ব্রেক নিয়ে আবার হবে, এরকম একটা কথা 31 দফায় আমরা দেখতে পাই। কিন্তু এটা কিন্তু একটা গুডউইল, এই জায়গাটা একটা বড় অর্জন, 1 নাম্বার। এখন আসি যে স্পেসিফিক জুলাই সনদে কতটুকু এগুলাম আমরা। আমরা যদি আমি যদি ইউকের উদাহরণ দেই, যে আজকে ইউকের যে প্রাতিষ্ঠানিক রূপান্তর গণতন্ত্র এবং রাষ্ট্রের সেখানে এবং দলগুলোর 200 বছরে কিন্তু এটার বড় সময়ের রূপান্তর, আমি এটাকে পিছিয়ে রাখতে চাই না, আমরা বরং এক্ষেত্রে এগিয়ে। এখন হচ্ছে যে আমরা অনেকগুলো জায়গায় একসাথে হলাম, কিন্তু মেইন যে জায়গাগুলো সেটার কি হবে, যে কথাটা শারমিন হাইলাইট করার চেষ্টা করলো। সেখানে আপনি ধরেন যে আমি যে 70 অনুচ্ছেদের কথা বলি, এটা নিয়ে তো হ্যাঁ অনেক পাকিস্তান আমলে ছিল, এই কেনা বেচা হতো জন্যই এটাকে নিয়ে আসা হয়েছিল। একটা কিন্তু মেজর এগ্রিমেন্ট এখানে হয়েছে, কোর্ট সারা জীবন ঢাকা কেন্দ্রিক হতে হবে, এরশাদ নিয়ে গেল আবার এটাকে নিয়ে আসলো এখানে। এটা কিন্তু আমি ওই যে আমি যেহেতু সমাজবিজ্ঞানের স্টুডেন্ট, দেখেন বৈষম্যের সঙ্গে এগুলো সম্পর্কিত। আপনি এখানে অনেক প্রতিষ্ঠানিক সংস্কার করলেন, কিন্তু মানুষের দোরগোড়ায় সেবাকে নিতে পারলেন না। বা আজকে বৈষম্য, আমি পজিটিভলি বলছি কথাটা, একজন শিক্ষার্থী চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে, অলমোস্ট দে আর দি পিপল হু শুড গিভেন দি ক্রেডিট ফর দি মুভমেন্ট, তারা কিন্তু এটার মধ্যে স্টেপ নিচ্ছে, বহিষ্কার করছে। বিএনপিও একইভাবে কিন্তু এই কাজগুলো করছে, বহিষ্কার করছে বা ব্যবস্থা গ্রহণ করছে। এটাও কিন্তু বড় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। 70 অনুচ্ছেদ যদি আমরা বলি, সেটাও একটা পরিবর্তন। আপনি কোর্ট সিস্টেম বলেন, যেমন নারীদের কথাও বললো, আমি ওর সাথে একমত যে আমরা নারীদের যে আসনগুলো সংরক্ষিত থাকে এক ধরনের বাণিজ্য বলবো না, যে এক ধরনের পার্টি প্রেফারেন্স অনুযায়ী নিয়ে নেয় নেতার আত্মীয় স্বজন। যদি সে জায়গাটাতে এবারের যে চ্যালেঞ্জটা দলগুলোর মধ্যে, আমার কেন জানি মনে হয়, যেমন আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি উদাহরণ দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম কালচার বা গণরুম কালচার আর ফিরবে। আমি একটি হলের প্রভোস্ট, এখন আমার কিন্তু কোনোভাবেই বিশ্বাস হয় না যে এখন, আমি জানি না শারমিন আমার সঙ্গে একমত হবে কিনা, যে ওর দলও যদি গিয়ে বলে, এনসিপি বলুক আর বিএনপি বলুক বা ওখানকার ক্রিয়াশীল ছাত্র সংগঠন, আমাকে যেভাবে বাধ্য করেছে মিছিলে নিয়ে যেতে বা ওকে যেভাবে করে, এটা সম্ভব হবে না। তার মানে একটা বড় সাংস্কৃতিক পরিবর্তন কিন্তু মনের অজান্তেই হয়েছে। নির্বাচন এই নারীদের আসনের ক্ষেত্রে যেটা দেখতে চাই আমরা, যে ওই প্রেশারটা যেন পার্টির ভিতর থেকে থাকে। ধরে নিলাম যে এগ্রিমেন্ট এখানে হচ্ছে না, প্রথমে তো পার্টির মধ্যে গণতন্ত্র আসতে হবে। আপনি সংস্কার করলেন, সব এগ্রিমেন্টও সাইন করলেন, কিন্তু ফাংশনাল করছে না। তৃতীয়ত আরেকটা জিনিস দেখেন, যে এই আপনার প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা কমানো, ইতিমধ্যে বেশ কিছু আলোচনা হয়েছে, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে হয়তো বা আরও একটা জিনিস এখানে আমরা আশা করি যে ঘটবে। এবং সেখানে কিন্তু আজকে যে আলোচনাটা রাষ্ট্রপতির প্রতিনিধির ক্ষেত্রে বা কমিটির নাম চেঞ্জ হওয়ার ক্ষেত্রে, সেখানে কিন্তু আমি একটা পজিটিভ জিনিস দেখতে পাই। কারণ আপনি একই সাথে কিন্তু সব অর্জন হবে না, যেটা বারবারই ঐক্যমত্য কমিশন বলার চেষ্টা করা হচ্ছে যে একই সাথে হবে না। তার মানে কি আমি এই পুরো যে সংস্কার আমরা চাচ্ছি সনদে ইনক্লুড করতেছি তার বিপক্ষে না, কিন্তু আমরা বলি সোশ্যালজিতে একটা কথা, যে মোর ইউ টাইটেন ইউর গ্রিপ মোর ইউ লুজ। খুব বেশি টাইট করলে এটা হবে না। পিআরে আসি, যেমন পিআরে আমার ধারণা নিম্নকক্ষের বিষয়ে একটি, জামাত ইসলাম ছাড়া অন্যরা এক ধরনের অবস্থান নিয়েছে। জামাত ইসলাম কেন স্ট্যান্ড চেঞ্জ করলো জানি না, তারা তো সব আসনে প্রার্থীও দিয়ে দিয়েছে, একটু রিডিকুলাস। আর উচ্চকক্ষের বিষয়ে হয়তোবা বিএনপি এখনও এটা নিয়ে এক ধরনের আলোচনার মধ্যে আছে, বাট শেষ পর্যন্ত কী হবে আমি জানি না। বাট আমার কেন জানি মনে হয় যে এক ধরনের একটা সমাধান এখানে আসবে, কোনো ধরনের একটা রিপ্রেজেন্টেশন তৈরি হবে, যেন অ্যাটলিস্ট কিছু হয়তো অন্য পার্টি থেকে আসতে পারে ইয়ার মধ্যে। আর একটা জিনিস হচ্ছে যে আপনার এই যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য যে কমিশনগুলো হলো, আমিও আসলে খুব আন্তরিকভাবে চাই যে 11টা কমিশনের মধ্যে 6টি কমিশন, যদি আমি ভুল না করি, যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য, সেই প্রাতিষ্ঠানিক সংস্কারের কমিশনের কাজগুলো কিন্তু সরাসরি জনগণের সাথে সম্পর্কিত। অর্থনীতি, কোর্ট, পুলিশ, যে পুলিশ নিয়ে যে পুলিশের উপর ভিত্তি করে ফ্যাসিজম টিকে থাকলো, সেটা আমরা আলোচনা করতে করতে সামনে আনলাম। এবং পুলিশ রিফর্মে একটা রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান নেওয়াটা খুব কঠিন, কারণ
বিএনপির কথা যদি আমি বলি, তারা নির্যাতনের শিকার হয়েছে, তারা দেখেছে পুলিশ কিভাবে চড়াও হয়, কিন্তু আলটিমেটলি ক্ষমতায় থাকা যায় না। একেবারেই মদ্দা কথা হচ্ছে জনগণই সকল ক্ষমতা হচ্ছে, সেটা আবারও প্রমাণিত হয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমার এই জায়গাগুলোতে খুব আশা ছিল যে এই দুর্নীতি দমন কমিশন, পুলিশ, নারী, এই জায়গাগুলোতে ব্যাপক আলোচনা এবং কথাবার্তা হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা একেবারে পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে ঠিক ওই কয়েকটা মেজর ইস্যুর মধ্যে কিন্তু ঘুরপাক খেলাম। সেটা কিন্তু কথা আমরা কেউ বলছি না। যেমন আপনি যেমন হতাশার কথাও কিছু কিছু তুলে ধরলো, কনস্টিটিউশন, পার্লামেন্ট, অ্যাজ এ ট্রু পলিটিশিয়ান। আমি তো একজন সমাজতাত্ত্বিক হিসেবে আমার মনে হয় যে ওই আলোচনাগুলো কম হয়েছে, এবং ব্যক্তিগতভাবে যখনই সেটা বদুই ভাই ঢোকা যেই হোক, যখনই সুযোগ হয়েছে যারা কমিশনের অন্যান্য মেম্বাররা ছিলেন তাদেরকে কিন্তু হাইলাইট করার চেষ্টা করেছে যে বিপ্লবের যে মূল স্পিরিট, সাধারণ মানুষ যে কারণে এসেছিল। হ্যাঁ, আমি রিফর্ম হলে, পার্লামেন্টের ভিতরে আলোচনা হলে আমি হয়তো সুফল পাবো, সেটা একটা অ্যাটিটিউড বা সংস্কৃতির পরিবর্তন হবে, কিন্তু আমার সাথে সম্পর্কিত। আমি থানায় গেলে আমি কোনো হয়রানির শিকার হব না, আমি ইওনো অফিসে আমাকে লর্ডশিপ দেখতে হবে না, বা আমার প্রথম সাফারিং কৃষকের জন্য যে আমি সাব রেজিস্ট্রার অফিসে গেলে আমার কোনো ঝামেলা হবে। আপনি দেখেন এতদিন হলো বিপ্লব হওয়ার, সাব রেজিস্ট্রার অফিসে কোনো পরিবর্তন এসছে? একটা বিরতির সময় হয়েছে, আবার এসে কথা বলবো আমরা মনিরা শারমিনের সঙ্গে পিআর নিয়ে বিস্তারিত জানতে চাইবো। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম জুলাই সনদ ও প্রত্যাশা নিয়ে। এবার মনিরা শারমিনের কাছে আবারও একটু যেতে চাই। আপনি পিআর নিয়ে কথা বলছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি উচ্চ কক্ষের পিআর নিয়ে বেশি কথা হচ্ছে, এবং সেখানে একটি দল জামায়াত ইসলামী হয়তো চাচ্ছে যে উচ্চ কক্ষ না, নিম্ন কক্ষেও পিআর হতে হবে। উভয় কক্ষে যাচ্ছেন। তাহলে আমরা একটু পিআরটা নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই আপনার কাছে। দেখেন, যেটা বললাম আর কি, সেটা হচ্ছে যে আপনি যদি আসলে ঐকমত্য কমিশনের কথাও যদি চিন্তা করেন, স্যার খুব সুন্দরভাবে বলেছেন যে আমরা বহু বছর না, বাংলাদেশের ইতিহাসে বোধহয় প্রথম এটাই যে আমি যদি বলি যে ওখানে আমার গিয়ে মনে হয় যে একটা আইডিয়াল পার্লামেন্ট। আমি ওখানে আসলে আমার বক্তব্যের মধ্যেও বলেছি যে সকল বাংলাদেশে ধরেন এমন যেই রাজনৈতিক দলটি আছে যার 10 জন সমর্থক আছে, সেই রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনিও তো আসলে রাজনৈতিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনিও কিন্তু ঐকমত্য কমিশনে গেছেন। সুতরাং একেবারে 30টা দল সম্ভবত অংশগ্রহণ করেছে। তো এই যে প্রত্যেকের রিপ্রেজেন্টেশন, এবং তাহলে আমরা ধরতে পারি, আইডিয়ালি যদি ধরি, সাপোজ যে আমাদের যা জনগোষ্ঠী তার সিংহভাগই আসলে সেই রিপ্রেজেন্টেশনগুলো ওখানে নিশ্চিত করছে। সুতরাং এটা তো আসলে যে সংসদে যে রাজনৈতিক দলগুলো থাকবে, এটা তো স্বাভাবিকভাবেই যেটা বললাম যে বড় রাজনৈতিক দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা, এটা তো আমরা বহু বছর ধরে দেখেছি যে এটার কারণে এই প্রধান সরকারি দল এবং প্রধান বিরোধী দল এর বাইরে আসলে আমরা কোনোভাবে যেতে পারিনি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে প্রধান বিরোধী দলকেও আসলে কিভাবে করে কিনে নিয়ে নিজের পকেটস্থ করা যায়, এটাও কিন্তু আমরা খুব অতীতে দেখেছি। সুতরাং সেই জায়গাতে তো আসলে আমাদের একটা ভারসাম্য লাগবে। সেই জায়গা থেকে যদি উচ্চকক্ষে পিআর আমরা করতে পারি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠতা, যেটা বারবার করে সরকারি যে দল থাকবে তারা যদি করতে চায়, সেই জায়গাতে আসলে সেটা যদি জনস্বার্থ বিরোধী হয়, সেই জায়গাতে আমরা একটা সমন্বিত একটা উদ্যোগ পাবো, যেটা আসলে আমাদের একদমই জনগণের স্বার্থের যে প্রতিফলন, সেটা আমরা দেখতে পাবো। জি, ধন্যবাদ অধ্যাপক আব্দুল্লাহ মামুন। যেটা আমি একটু মনিরা শারমিনের কাছ থেকে বিস্তারিত জেনে আসলাম, একই সাথে একটু জানতে চাই, জামায়াত ইসলামী এখন বলছেন যে দুই কক্ষতেই আপনার পিআর লাগবেই, এবং অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, আমরা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছি যে শেষ মুহূর্তে গিয়ে পিআর পদ্ধতি নিয়েই কোনো কিছু আবার আটকে যায় কিনা। বড় এই যে কমিশনগুলো করা হয়েছে বা এই যে একটা ঐক্যমত্যের জায়গায় চলে এসেছে প্রায়, সেটাতে কোনোভাবেই আবার পিআর নিয়ে সবকিছু ঝুলে যায় কিনা, একটু যদি বলেন। না, আমি আসলে প্রথমে যেটা বলে নিতে চাই যে আমরা একটু ছোট ছোট করে শুনবো, আর দেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের নির্বাচন বোধহয় যে দরকার বা একটা স্থিতিশীলতা দরকার, এটা নিয়ে বোধহয় কারোর দ্বিমত নেই। সেক্ষেত্রে পিআরের নিম্নকক্ষে পিআরের যে আলোচনা, এটা একেবারেই অমূলক, এবং এটি আমরা যেটা বুঝতে পারছি যে একটিমাত্র রাজনৈতিক দল তারা নিম্নকক্ষে পিআরের পক্ষে কথা বলছে, এবং যেখানে আমরা বলছি যে দলীয় প্রধানের ক্ষমতা কমাতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, এই পিআরের বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের, তাতে তো উল্টোটা হবে।
আপনি কোয়ালিশ পিয়ারের মোটামুটি মোটা দাগে ইতিহাস হচ্ছে কোয়ালিশনের। আমাদের এখানে তো রাজনৈতিক দ্বন্দ্বের যে অবসান, তার কেবল শারমিন যে মডেলটার কথা বললো যে একটা মনে হচ্ছে সংসদে বসে আছে, এটা তার একটা ছোট্ট একটা উদাহরণ। আমাদের ওই সংস্কৃতি নাই এখানে। এরপরে দেখেন যে আপনি একটা কালচার ডেভেলপ করতে, আমি কাকে ভোট দেবো, কীভাবে দেবো, আমার বিভিন্ন এলাকাতে কিন্তু আঞ্চলিক বৈষম্য আমাদের এখানে আছে। তো কোন এলাকায় একটা রাষ্ট্র, জামায়াত ইসলাম এই জায়গায় রিজিট হচ্ছে না কেন? আমি একটু আসি জানতে প্রেক্ষাপটটা বলে যে এই যে বৈষম্য, এইটা আপনি কিন্তু জানবেন না কোন এলাকায় কোন আপনার পার্টি, ধরেন কত 170টা পেলাম, কুড়িগ্রামে যদি না দেয় রিপ্রেজেন্টেশন, বা আমাদের ওই যে রাজীবপুরে বা ওই চরের মধ্যে বা কয়রাতে খুলনা, আপনারা তো জানেন মানে না আমার এলাকায় কে এমপি নির্বাচিত হবেন সেটাও তো পদ্ধতিতে আমি এটা জানবো না। এখন জানবো না। আমি যদি না, তার জন্য আমি ওটার কথা বলছি না, আর্গুমেন্টটা ডিফারেন্ট। আমার রিসার্চ লাগবে, বোথ দি পলিটিক্যাল পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ দি গভর্নমেন্ট বা ঐক্যমত্য কমিশনের এই বিষয়ে দীর্ঘ আলোচনা এবং একটা সংস্কৃতি যেহেতু পরিবর্তন করব আমরা, সেটার দরকার। এখানে আমার মনে হচ্ছে যে জামাত যেহেতু আশা করছে যে আমি এনসিপির প্রতি রেসপেক্ট রেখে বলছি যে তারা হয়তো বা বিরোধী দলে যাবে, এবং সেক্ষেত্রে যদি প্রপোর্শনেট ইলেকশন হয় তাহলে আসন সংখ্যাটা হয়তো একটু বেশি হবে। বাস্তবিক অর্থে এই মুহূর্তে ফার্স্ট পাস দি পোল আমাদের যে এক্সিস্টিং সিস্টেম, তাতে ইলেকশন হলে জামাত কত আসন পাবে জানি না। বিকজ আমি খুব রেসপেক্ট রেখেই বলছি, সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের যে জনসভা আর ভোটের রাজনীতি ভিন্ন, এবং তাদের যদি অতীত আমরা দেখি সেখানেও ভোটের পার্সেন্টেজ খুবই নমিনাল। তো সেটাকে আপনি যদি ভোটে আনতে চান, আসন সংখ্যা তো 7টা 8টা 10টা 15টা কী হবে আমি জানি না, কিন্তু যদি আপনি পিয়ার পদ্ধতিতে যান তাহলে তারা দেখতে পাচ্ছে যে এটা তো ইনক্রিজ করবে। আমার মনে হয় এটা একটা মেজর রুল অফ দি গেম তাদের জন্য, যে আমরা চেঞ্জ করে হলো বা যে কোনো মূল্যে হলে এটাকে রাখতে চাই। কিন্তু যে জায়গাটা আমি যেতে চাই সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি না যে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জন্য বর্তমানে যে আর্থসামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি সব কিছু মিলে একটি দলের জন্য এই জুলাই সনদ পিছিয়ে থাকবে, এটা আমি বিশ্বাস করি না। আশা করি জামাতও এমন কোনো পজিশন নিবে না যাতে তাদের নিয়ে বিতর্ক হয়। জামায়াত চাচ্ছে যে এই যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে হয়তো এই যে পেশি শক্তি, কালো টাকা, এই বিষয়গুলো হয়তো আর নির্বাচনে কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারবে না, সেটা জামায়াত বলছে এবং তারা এটার পক্ষে যুক্তি দিচ্ছেন বারবার। আমি একটু আবার আপনার কাছে আসবো, তার আগে আমি একটু সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনাদের এখন পদযাত্রা চলছে বিভিন্ন জায়গায়, মনে হয় শারমিন, তরুণদের নিয়ে সবার জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে এনসিপি, এটা বলছে। কিন্তু একই সাথে আমরা দেখছি যে আপনাদের এখন এই, আমরা আজকে বলবো না, গতকালকের কথা, গতকালকে আপনাদের একজন সমন্বয়ক ছিলেন, উনি রাজ্জাক, উনি গুলশানে অ্যারেস্ট হয়েছেন 4 জন সহ। এই যে আপনারা বলছেন তরুণদের নিয়ে সবার জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবেন, আপনারা ভালো ভালো কথা বলছেন, কিন্তু একই সাথে আমরা এই যে চাঁদাবাজির বিষয়গুলো দেখছি, এটা তো আপনাদের কাছে বা বর্তমান সময়ে জনগণ তো এই বিষয়গুলো আশা করে না যে কোনো রাজনৈতিক দল বা কেউ এই ধরনের পরিস্থিতি তৈরি করবে, এই যে চাঁদাবাজি বা এই ধরনের পরিস্থিতি। একদম। দেখেন, এই জায়গাতে আমি একটু বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারটা তো আসলে একটা ইউনিভার্সাল ব্যানার হিসেবে তখন কাজ করেছে, এবং সকল রাজনৈতিক দল বলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন বলেন, সবাই কিন্তু আসলে এই ব্যানারটার পেছনে এসেই আসলে তাদের রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে তারা আসলে এই ব্যানারের পেছনে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম থেকেই তারা আসলে এই অভ্যুত্থানটা ঘটিয়েছে, এবং ছাত্র জনতার সবাই মিলে এই অভ্যুত্থানটা ঘটিয়েছে। সুতরাং এইখানে আমরা যদি ইমিডিয়েট আফটার অভ্যুত্থানটার কথা বলি, যে 5 আগস্টের পরপরই দেখবেন এই ধরনের অস্থিতিশীলতা কিন্তু ঘটছিল, যে সমন্বয়ক পরিচয়ে অমুক জায়গায় তদবির, তমুক জায়গায় চাঁদাবাজি। এটা পরিচয় তো ভিন্ন, যে কেউ একজন সমন্বয়ক না কিন্তু পরিচয় দিয়ে করলাম সেটা তো ভিন্ন। কিন্তু আপনাদের যিনি সমন্বয়ক ছিলেন এখন, যে কিনা আপনাদের দলের মধ্যেই আছে নির্দিষ্টভাবে কিছু ব্যক্তিরা, এবং এটা প্রতিনিয়তই কিন্তু হচ্ছে, আমরা কিছুদিন পর পর দেখছি। একদম এই জায়গা থেকে কিন্তু দেখেন, যখন এই এত বড় একটা, ওটাই আমি বলছিলাম যে সমন্বয়ক পরিচয়ে এই 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু আমরা এই কথাগুলো শুনছিলাম, তো তখন আমরা আসলে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই বিষয়গুলো আসলে কিভাবে কি করা যায়। কারণ এই যদি আমি বলি খুবই স্বল্প সময়ের মধ্যে কিন্তু প্রায় সারা বাংলাদেশ যদি হিসাব করি তাহলে হচ্ছে 1 লাখের মতো যারা আসলে এই মানে সমন্বয়ক পরিচয়ে ছিল, এবং কিন্তু কেন্দ্রীয়ভাবে আসলে যারা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক ছিল তাদের সংখ্যা কিন্তু ছিল 158 জন। এবং
যেহেতু এটা একটা অর্গানিক মুভমেন্ট ছিল এবং বিভিন্ন জায়গা থেকে সকলেই এই অভ্যুত্থানটা নিজের লিডারশিপ দাবি করেছে এবং পরবর্তীতে আসলে তাদের সাথে যখন আমি যদি বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন বিভিন্ন জায়গায় কমিটি দিল, সেই জায়গাগুলোতে কিন্তু তাদের সাথে হয়তো ধরেন আমি যদি বলি আমার নওগাঁর কথা, নওগাঁয় একটা উপজেলায় আসলে কারা আছে সেটা কিন্তু অর্গানিকভাবেই যেহেতু লিডারশিপটা ডেভেলপ করেছিল এবং নিজেরাই সমন্বয়ক নিজেদের দাবি করেছিল, সুতরাং সেই জায়গাতে যারা আন্দোলনের লিডারশিপ হিসেবে ছিলেন তাদের কিন্তু যুক্ত করা হয়েছে। সুতরাং এটা আসলে যাচাই বাছাইয়ের খুব বেশি সুযোগ ছিল না, সেই জায়গায় একটা লিমিটেশন আমি বলবো। এবং এটার একটা গুরুত্বপূর্ণ এখনকার যে বাস্তবতা, এই রিসেন্টলি যে চাঁদাবাজির কথা বললেন, আমার মনে হয়েছে যে এইটা আসলে সেই লিমিটেশনেরই একটা বাস্তবতা, যে এই যে যাচাই বাছাই না করে আসলে সবাই মিলে যে আসলে আমরা মানে যারাই আসলে লিডারশিপে ছিলেন তাদেরই আসলে আমরা এই কমিটিতে দিয়েছি, সুতরাং এই জায়গায় কিন্তু সেইভাবে স্ক্রিনিং করা হয় নাই। এই তার জায়গা মানে থেকে আপনাদের যে বাছাই কমিটিতে যে আপনারা বাছাই করে রেখেছেন, আপনাদের বাছাইটা ঠিক ছিল না বা আপনারা না জেনেই করেছেন? আমার কাছে সেই দুর্বলতা এখানে কি যারা এখানে ছিল চাঁদাবাজিতে, আপনারা বলছেন এটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা এনসিপির সঙ্গে, দলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা? না, প্রথমত এনসিপির সাথে তো কোনোভাবেই সম্পর্কিত না, কারণ ওনারা এখনো বৈষম্য বিরোধী মানে সেই পোস্টটাই হোল্ড করছে। এবং এনসিপির সাথে কেন এটা আসলে আমি বলি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এনসিপির সাথে এটাকে কানেক্ট করা হয় কেন জানেন? এটা হলো এই যে অভ্যুত্থানের যে মুখগুলো, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত, সার্জিস, ইনাদের সাথে আসলে একীভূত করতে গিয়ে এনসিপিকে টেনে আনা হয়। তো এটা আসলে এক ধরনের আমি বলবো রাজনৈতিক, আমি বলবো আপনাদের আগের যিনি সহকর্মী ছিলেন উমামা ফাতেমা, উনিও বলেছেন আজকে যে এটা শুধু যে সে করেছে তা না, আপনারা যদি একটু ঘাটতে গিয়ে দেখেন যে এটার সঙ্গে কারা আছে, এটার সঙ্গে এখন যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব স্থানীয় যারা আছেন নেতা, তারাই হয়তো এটার সঙ্গে আছেন। উমা ফাতেমা বলেছেন। আমরা ঠিক এই বিষয়টা নিয়ে এসে আমরা স্যারের সঙ্গে একটু কথা বলবো বিস্তারিতভাবে। দর্শক, আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, যেটি কথা শুনছিলাম মুনিরা শারমিনের কাছ থেকে, যদিও জুলাই সনদ ঘোষণা হচ্ছে বা জুলাই ঘোষণাপত্র হবে, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন জুলাই অগাস্টে, এখন তাদেরকেই আমরা বিভিন্ন সময়ে চাঁদাবাজির খবর শুনছি। সাধারণত মানুষ যেটাকে যে আশা নিয়ে মানুষ এই যুদ্ধে লিপ্ত হয়েছিল যে বাংলাদেশে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সবাই এই চাঁদাবাজি যেন না থাকে, মাস্তানি না থাকে, কালো টাকার শক্তি না থাকে, পেশি শক্তি না থাকে, যে বিষয়গুলো নিয়ে এই আন্দোলন হয়েছিল, ঠিক আমরা এখন এসে 1 বছর পরেই দেখছি যে না, অহরহ বা প্রতিনিয়ত এই ঘটনাগুলো আমরা আবার দেখছি। এই যে এনসিপির চাঁদাবাজি নিয়েও আমরা 2 দিন আগে একটা রিপোর্ট দেখলাম আর কি গুলশানে। না, এটা তো খুবই দুঃখজনক। আমি একটু এই চাঁদাবাজিটা একটু পজিটিভলি বলতে চাই যে সিনিয়র নেতৃত্ব যেটা আপনি যদি সবগুলো দলের দেখেন, সেটা আমি বিএনপি, জামাত ইসলামী বা এনসিপি যাদের কথাই বলি, ওখানে কিন্তু একটা পরিবর্তন এসছে। কিন্তু এই পরিবর্তনের ছোঁয়া কতদিনই আপনার গ্রাসরুট পর্যায়ে যাবে সেটা আমি জানি না। কেন এটা বললাম যে এনসিপির অথবা কেসের সংখ্যায় কত না ওই ডিবেটে আমি যাব না, এবং কোনোভাবে এক্সপেক্টেড না যেটা শারমিনের যে স্ট্যান্ড যে ওর দলের না, বাট আমরা কারো কাছ থেকে রেসপেক্ট করি না, সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, জামাত হোক, বিএনপি হোক, কারো কাছ থেকে এক্সপেক্টেড না। আর যেটা বললাম পরিবর্তনের জায়গাটা হচ্ছে যে একটা পরিবর্তন হয়েছে, এবং আপনি খেয়াল করেন যে এই জিনিসগুলো আগে আলোচনাই হতো না। হতো এই আলোচনা? চাঁদাবাজির কটা ঘটনা আপনি জানতেন? বা বহিষ্কারের কথা শুনেছেন কখনো চাঁদাবাজির? বা চাঁদাবাজির কারণে সেটা তো সেই সময়ের কথা, আমরা তো ওই সময়টা ভুলে যেতে চাই। সেই সময় তো আপনার না, কিন্তু আপনি তো পরিবর্তনটা, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, এটা রূপান্তর একটা চলমান প্রক্রিয়া। একদিনই একদম বলবে যে আপনারা কেউ চাঁদাবাজি করবেন না, মাইকে ঘোষণা দিবেন, এটা কি এরকম? কারণ পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেমটা তো আপনাকে বুঝতে হবে আগে যে আমি রাজনীতি করা মানে, দেখেন আপনি ব্যবস্থা আছে, সেখান থেকে তারা দল পরিচালনা। আমার রাজনীতি করার মানে কি ভাই? আমার রাজনীতি করার মানে হচ্ছে আমি রাজনীতি করি, আমাকে চাঁদা দেবে, আমি বাড়ি করব, গাড়ি করব, সেখান থেকে মাসল পাওয়ার তৈরি করব, জনসভা করবো, এই তো ঘটনা। আপনি কি যে দলেরই বলি, আপনি এত আলোচনা শুনেছেন নাকি চাঁদাবাজি নিয়ে? আপনি নিউজ এত দেখতে নাকি? নিউজ করারও তো সাহস পেতেন না। এটা একটা বড় পরিবর্তন। তা আপনি যখন পরিবর্তন করে সামনে আনতে পারছেন, আমি আজকে খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় জুলাই নিয়ে একটু পজিটিভ,
কারণ হচ্ছে পরিবর্তন হচ্ছে, আমরা এটা খেয়াল করছি না, অনেক বেশি এক্সপেক্ট করছি, সেটা সংস্কারের ক্ষেত্রে হোক, এই রিফর্মের ক্ষেত্রে হোক। কিন্তু আপনি যদি আপনি একটা ছোট ভালো কাজ করলেন, আপনি যদি অ্যাপ্রিসিয়েট না করেন, আপনার মাও যদি আপনাকে কিন্তু পরে ওটা অ্যাপ্রিসিয়েট করবে না। দেখেন, চাঁদাবাজের যে ঘটনাটা অবশ্যই এটা নিন্দনীয়। এখন ওদের উপরে প্রেশারটা হয়তো বেশি যাচ্ছে, অনেক বিপ্লবের সামনে ছিল বা ইয়াং, বাট উল্টো করে যদি দেখেন, আপনি ধরেন, আমি একটা উদাহরণ দিই যে 4000 বিএনপি বহিষ্কার করেছে, ভেরি ইউনিক। বিএনপি কিন্তু তারটা করেছে এবং বারবারই সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সবাই এটা বলছে। জামাত ইসলাম সম্পর্কে কতটুকু আসছে আমি জানি, বাট মিডিয়াতে দেখে আমার নিজের একটা স্টাডি আমি মাঝখানে করেছি যে 6 না 7 মাসে দেখেছি আমি 32টা চাঁদাবাজির ঘটনা এবং আরো অন্যান্য ইনসিডেন্টসেও জামাত রিলেটেড, বা এদেরও কোনো কোনো ঘটনা সামনে আসছে। কিন্তু ওভারঅল চিত্রটা দেখেন, আওয়ামী লীগ, আমি তো পিছনে ফিরে যেতে চাই না, ইভেন তারও আগে এটার কোনোটাই ছিল না। যেটা দরকার, এই জিনিসগুলো যেন কন্টিনিউ করে, একটা ঘটনা যেন ফলো করে মিডিয়াতে আসে, পুলিশ যেন অ্যারেস্ট করে, ধন্যবাদ। সেই আমরা জায়গাটা দেখতে হবে। একটু আবারও মনিরা শারমিন আপনার কাছে যেতে চাই। আপনাকে ওই সময় আপনি উমামা ফাতেমা নিয়ে কথা বলতে চেয়েছিলেন এবং আমিও কিছুটা বলেছিলাম আপনাকে, সাথে আমি আরও 2-3টা একটু অ্যাড করতে চাই। আজকে নেত্রকোনায় যে সমাবেশ হয়েছে, সেখানে আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে অস্ত্র, যেটা 10 ট্রাক অস্ত্র, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছেন যে অস্ত্র যদি হ্যান্ডেল করতে না পারেন তাহলে সেগুলো এনেছিলেন কেন? সাবেক প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উনি উদ্দেশ্য করে বলেছেন, এবং উনি আজকে নেত্রকোনায় ছিলেন, যেটা লুৎফুজ্জামান বাবরের জেলা। এবং একই সঙ্গে আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম যে সালাউদ্দিন আহমেদের কক্সবাজারে গিয়ে উনি সেখানেও বলেছিলেন যে ইন্ডিয়া থেকে একজন, শিলং থেকে একজন এসেছেন, উনি এখন মাস্তানি চাঁদাবাজি করছেন। এই যে এখনকার যে রাজনৈতিক পরিবেশটা বিরাজ করছে, সেখানে আপনাদের দলের যে নেতারা এই ধরনের কথা বলছেন, উস্কানিমূলক কথাবার্তা, এগুলো কি উনি আলোচনায় থাকার জন্য বলছেন নাকি অন্য কোনো কারণে বলছেন? সাথে আপনি যদি উমামার কথাটা একটু বলতে চান। জি, দেখেন, মানে যেই আসলে এই বৈষম্য বিরোধীর যে চাঁদাবাজির বিষয়গুলো যখন সামনে আসছে, তখন আপনি বলছিলেন উমামা ফাতেমার একটা কোট। তো উমামা ফাতেমা নিজেও তো আসলে বৈষম্য বিরোধীর দায়িত্বে ছিলেন, উনি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং উনি, যদি আমি অর্গানোগ্রাম হিসাব করি, তাহলে মানে একদম 4 জন অর্গানোগ্রামের একজন ছিলেন। সুতরাং এই যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় যে কমিটি হলো, সেই কমিটিগুলো কেমন করে করা হলো, স্ক্রিনিং কীরকম ছিল, আসলে তাদের আসলে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া কীরকম ছিল, সেটা নিয়ে কিন্তু প্রশ্নের তীর তার দিকেও যায়। সুতরাং সেই জায়গায় আসলে অন্যকে দায়ে চাপানো অন্যের দিকে, সেটার থেকে আমার মনে হয় যে নিজে দায় স্বীকার করা ভালো। এবং আমি কিন্তু এই জায়গাতে আসলে বারবার করে যেটা বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে এই ঘটনাগুলো আমরা যে আসলে এগুলো এনকারেজ করি না, আমরা যেগুলো ডিসকারেজ করি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ হচ্ছে এই যে আজকে কিন্তু বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা বাংলাদেশে যে কমিটিগুলো, সবগুলো স্থগিত করা হয়েছে। এটি বাংলাদেশে আসলেই সত্যিকার অর্থে, আমি জানি না বাংলাদেশের ইতিহাসে এরকম বড় ধরনের স্টেপ নেওয়া হয়েছে কিনা, যেখানে আসলে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী এরকম একটা সময়, যেটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করতো, সেই জায়গায় যখন এই ধরনের ঘটনা, চাঁদাবাজির ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি রিজলভ করা হয়েছে। তো এটা একটা বিষয়। এবং আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আমাদের দলের জি সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তো এটি তার আসলে ব্যক্তিগত স্ট্র্যাটেজি কিনা সেটা আমি বলতে পারবো না, তবে একটা বিষয় আমি মোটা দাগে বলতে চাই, সেটা হলো এটা ওই সালাউদ্দিন ভাইকে কেন্দ্র করে যেই আসলে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছিল ওই বক্তব্যের করে, সেটা হচ্ছে, দেখেন, রাজনৈতিকভাবে পলিটিক্যালি যখন আমরা বিভিন্ন বক্তব্য দিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু বক্তব্যের একটা সৌন্দর্য, এটা আমি সবসময় খুবই অ্যাপ্রিসিয়েট করি। বক্তব্য হতে হবে যে কোনো জনসভায় একজন রাজনীতিবিদের কাছ থেকে বক্তব্য মানুষ কীরকম আশা করে, এমন বক্তব্য আশা করে যে সাধারণ জনগণের কাছে আসলে কি মেসেজ সেই রাজনৈতিক দলটি দিতে চায়, সেই রাজনৈতিক দল আসলে কি করতে চায় মানুষকে নিয়ে, তার ভিশনটা কি, বাংলাদেশকে সে কোন জায়গায় দেখতে চায়, বাংলাদেশকে একদম বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা আমরা আসলে কোন জায়গায় দেখতে চাই। সুতরাং আমার মনে হয় জনসভায় বক্তব্য এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্থিতিশীলতা কিভাবে রক্ষা করা যায়, রাজনৈতিক স্থিতিশীলতা কিভাবে রক্ষা করা যায়, এই বিষয়গুলোই সামনে আসা উচিত। বক্তব্যের একটা সৌন্দর্য আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে বিভিন্ন সময়ে হাস্যরস বলেন, বা যদি আমি বলি যে চারিত্রিক যেই
মজার ছলে বা যেভাবেই হোক আসলে এক ধরনের কটাক্ষ বা তির্যক মন্তব্য আমরা করতে শুনি, সেটা আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট করি না। আমার দলের নেতা আসলে সে কিভাবে আসলে মন্তব্যটি করেছেন কোন জি, পরিস্থিতিতে সেটা আমি ধন্যবাদ বলতে পারবো না। আপনাকে। আমাদের হাতে 2 মিনিট সময় আছে, স্যার বলবেন। আমি 2-3টা বিষয় একটু বলি। এই যে এখন যে রাজনৈতিক অবস্থাটা বিরাজ করছে আমরা দেখছি মোটামুটি একটা ভালো, সেখানে যদি পলিটিশিয়ানরা বক্তব্য দিতে গিয়ে ব্যক্তিগতভাবে এই যে আক্রমণগুলো সেগুলো এখন করাটা কতটা যৌক্তিক। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের কথা আমরা একটু শুনছিলাম, সেটা নিয়েও আপনার কাছ থেকে 30 সেকেন্ডে শুনতে চাই যে 4-5 দিনের মধ্যে ডক্টর ইউনূস নির্বাচনের স্পেসিফিক ডেট ঘোষণা করতে পারেন, এটা নিয়েও আমরা একটু শুনতে পেয়েছিলাম। আরেকটা জিনিস বলি, হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির উনি বলেছেন যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান, কিন্তু এখানে ছাত্ররা এবং কিছু উপদেষ্টা তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন যে নির্বাচন আরো দেরি করা যেতে পারে। একটু সবগুলোর বিষয় নিয়ে ছোট না, করে আমি ওই শুনতে যে চাই, আজকে সময় আসলে সারাক্ষণ একদম পজিটিভ কথা বলছি, জি। একটা পার্টির একটা সিনিয়র নেতা কথা বলছেন এবং দ্য ওয়ে শি স্পোক, এটাও একটা জুলাইয়ের প্রাপ্তি। এবং কোনোভাবেই এই নাসিরকে আমি ব্যক্তিগতভাবে মেসেজ দিতে চাই যে কোনোভাবে এই ধরনের কথা শিষ্টাচার বহির্ভূত, এটা বলা ঠিক উনি না। যে নতুন জেলায় যাচ্ছেন রাজনীতি সেখানে যে এবং বিএনপির আজকে একটা ভালো নেতা জিনিস, আছেন সেখানে তার ওখানে বিষয়ে বলছেন। নাসিরের সালাউদ্দিন ভাই সম্পর্কে যা বলছে এটা অত্যন্ত আপত্তিকর। উনি অ্যাবডাক্ট হওয়া বা এনফোর্স অ্যাবডাকশনের যে কথা আমরা বলি বা ডিসঅ্যাপিয়ারেন্স, একটা ভিকটিম, আপনি যেভাবেই বলেন না কেন সেটা ঠিক হয়নি আজকে। এবং ওখানে একটা ভাঙচুরের ঘটনা ঘটেছিল আজকে। বাবর ভাই একজন নির্যাতিত নেতা, 15 বছর জেলের প্রকোষ্ঠে ছিল, তার সম্পর্কে বলা মোটেও ঠিক না। আর তৃতীয় হচ্ছে যে ভালো কথা হচ্ছে যে আজকে আপনার নেত্রকোণে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা একটা পরিশীলিত রাজনীতির ধারা। দ্বিতীয় হচ্ছে যে আমরা একেবারেই যে জায়গাটায় আছি, আমি মনে করি যে নির্বাচনের সবাই আমরা একমত যে নির্বাচন দরকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত ফেরা দরকার। একটা ছোট ডেটা আপনাকে দেই যে রিসেন্টলি আমি একটা কাজ করেছি যে 26টি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত হয়। এভারেজে আমি দেখেছি 1 বছর 3 সপ্তাহ, এবং এর পরে গেলে নর্মালি 1 বছর 7 মাস পরে আমার যে মডেল তাতে গেলে সমস্যার তৈরি হয়। আমি এটা আগামী পরশুদিন লেকচারে আমার একটা প্রেজেন্টেশন আছে এটা নিয়ে। সো ওই সিমটমের মধ্যে বাংলাদেশে পড়েছে। সো দ্রুত নির্বাচন আমরা চাই। এই নির্বাচনে তারিখ ঘোষণার পরে যদি কয়েকটি রাজনৈতিক দলের মুখ থেকে আমরা শুনেছি কেন জানি মানুষের মধ্যে যে হবে তো বা দিবে তো, ডেট আসবে তো, এটার ঘটনাটা একটা সন্দেহ। হাফিজ সাহেব এটা বলেছেন। আমরা কোনো সন্দেহ দেখতে চাই না। সরকারের ভিতরে আরেকটি সরকার আমরা মাঝে মাঝেই দেখেছি, সেটিও দেখতে চাই না। এবং আমরা চাই যে দ্রুত একটি নির্বাচনের ডেট ঘোষণা হবে। এবং সত্যি কথা বলতে ফেব্রুয়ারির যে, যদি আমি জানি না শারমিন কীভাবে নেবে, বাট একটা বৃহৎ দুটি দলের নেতা শুধু না, এই মুহূর্তে মেজরিটি রিপ্রেজেন্টেশন বলেন, সব দল বলেন বা যত মানুষ বলেন, জি, আমাদের একটা নির্বাচনের সময় ডেট একদমই নেই। আপনাকে ধন্যবাদ। আমি একটু মনিরা শারমিন আপনার কাছে 10 সেকেন্ডে জানতে চাই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে আপনাদের এনসিপির কথা একটু জানতে চাই যে দেখেন, আমাদের সময় নিয়ে কিন্তু কোনো সময় কোনো আপত্তি ছিল না। আমরা বলছি যে ডক্টর ইউনূস যখনই আসলে উনি বলছেন সেই সময় নির্বাচন হলে আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমরা যেটা বলছি গুরুত্বপূর্ণভাবে জুলাই সনদ হতে হবে এবং জুলাই ঘোষণাপত্র, যেটা আমরা আগামী 3 তারিখে ঘোষণা করব শহীদ মিনারে, সেটি সংবিধানে যুক্ত হতে হবে। এটাই আমাদের দাবি। এবং নির্বাচনের সময় নিয়ে আমাদের আসলে কোনো আপত্তি নেই। নির্বাচন যখন আসলে সব ঐকমত্যের ভিত্তিতে যেটা আসবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং মনিরা শারমিন, দুজনকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।